আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের গার্জিয়ান, বাংলাদেশের আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ঠিক যে সময়টিতে যখন বাংলাদেশের সকল দলের নেতাকর্মীরা এবার কেয়ার হসপিটালের সামনে ছুটে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার শেষ খবরটি নেওয়ার জন্য, তার শারীরিক অবস্থা কী সেটা জানার জন্য, ঠিক সেই সময়ে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে যে সন্দেহের অবকাশ তৈরি করেছেন, এই জায়গায় বাংলাদেশের মানুষ নানাভাবে নানা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন যে সত্যিকার অর্থেই জনাব তারেক রহমান তার মায়ের পাশে এই মুহূর্তে থাকার কথা, অথচ তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এই যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না, এর পেছনের সবচাইতে বড় বাধাটি আসলে কোথায়? তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বাংলাদেশে আসার যে সুযোগ সেটা অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তারেক রহমানের এই বক্তব্য বা এই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে যে আসতে পারছেন না, এটার একটি সুস্পষ্ট কারণ কিন্তু তিনি জনগণকে জানিয়ে দিয়েছেন, যে কারণটির মধ্য দিয়ে জনগণের মাঝে যে নানা প্রশ্ন, যে নানা উদ্বেগ উৎকণ্ঠা সেটা আরও বাড়িয়ে দিয়েছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম, তিনি বলেছেন তারেক রহমান দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই। কারণ সরকারের পক্ষ থেকে তারা ক্লিয়ার করে দিয়েছেন যে জনাব তারেক রহমান ইচ্ছা করলেই দেশে আসতে পারেন। কিন্তু তারেক রহমান যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেক সন্দেহ আছে। বাংলাদেশে না আসার মতো অনেক উপাদান তিনি দিয়ে দিয়েছেন। এই উপাদানগুলো কি? যদি মজলুম সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি স্ট্যাটাস দেখি, তিনি বলেছেন যে তারেক রহমানের অসহায়ত্ব প্রকাশের পর একটি জিনিস পরিষ্কার হয়েছে, দেশ এখনও আওয়ামী লীগ এবং ভারত মুক্ত হয়নি। এই যে আওয়ামী লীগ এবং ভারত মুক্ত হয়নি, সেই জায়গায় আমার প্রশ্নটা, আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যেটি চেয়েছিল সেই জায়গায় কি কোনো পরিবর্তন হয়েছে? আসলে কি পরিবর্তন হয়েছে? দেখুন, জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করার পর তাকে হেফাজতে রেখে তার পিঠের হাড্ডি, মাজার হাড্ডি ভেঙে ফেলা হয়েছিল, সে বিষয়টি আপনারা সবাই জানেন। তারেক রহমানকে কিন্তু মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে হয়েছে। এখন নানা প্রশ্ন আসছে, সেই যারা তারেক রহমানকে মেরে ফেলতে চেয়েছিল অথবা বিএনপির রাজনীতিতে যিনি রাজনীতির হালটি ধরবেন তাকে নিঃশেষ করে ফেলতে চেয়েছিল, সেই দল, সেই গোষ্ঠী কি এখনও বাংলাদেশে বিদ্যমান? জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনা যেই দেশটিতে পালিয়ে গেছেন তাদের ষড়যন্ত্র কি বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে? আসলেই শেষ হয়ে যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তারেক রহমানের বিদ্বেষ যে ব্যাপকভাবে বা চরমভাবে আছে, সেই বিষয়টি কিন্তু ধীরে ধীরে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যেই কথাটি বলা হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসতে কোনো বাধা নেই, সরকার হয়তো বা সেই বাধাটি দিচ্ছেন না, কিন্তু বাধাটি অন্য অন্য জায়গা থেকে আসছে। দেখুন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশে সকল জায়গায় আওয়ামী যে দোসররা বসে আছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যে স্টেশনগুলো এখনও আছেন বা যে স্টেশনগুলো এখনও বিদ্যমান, জুলাই আগস্ট বিপ্লবের পর সেই ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে কার্যক্রম বাংলাদেশ থেকে গুটিয়ে তারা চলে গিয়েছিলেন, তারা কিন্তু পুনরায় আবার বাংলাদেশে এসে তাদের সেই স্টেশনগুলোতে তাদের ঘাঁটি তারা গেড়েছেন। এই যে তাদের ঘাঁটি গেড়ে বাংলাদেশে বসে থাকা, এই বসে থাকাই তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন করাটা অনেক দুরূহ এবং মুশকিল হয়ে গিয়েছে। কারণ অতীতে বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি দেশের নেতা যখন বিদেশে অবস্থান করেছিলেন, সেই জায়গা থেকে দেশে আসার পর কিন্তু তারা সরাসরি হত্যার শিকার হয়েছিলেন। এই যে দেখুন, তারেক রহমানের যে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার জন্য গাড়ি কিনা, বাড়ি তৈরি করা সহ অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো,
এখনও কিন্তু সেগুলো বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সেগুলো শেষ করতে পারেনি। শুধুমাত্র যদি আমরা বলি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ নানা জায়গায় ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচার বা ফ্যাসিস্ট বাহিনীর যারা আছেন তাদের সাথে সাথে শুধুমাত্র কি এই লোকগুলোই আছেন, না বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মাঝেও কিছু এই যে ভারতীয় রয়ের বা স্টেশনের যে সদস্যরা আছেন তারাও কি তারেক রহমানের জন্য হুমকি? দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবচাইতে একটি ক্রুশিয়াল মুভমেন্টে আছেন। একদিকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেমন দাঁড়িয়ে আছেন, অন্যদিকে 237 জন আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণার পর তার দলের মধ্যে যে অস্থিরতা, উচ্ছৃঙ্খল যে আচরণ আমরা দেখছি, সেই জায়গা থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসাটা তার জন্য যে বিপজ্জনক সেটা নির্দ্বিধায় বলা যায়। শুধু তাই নয়, দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছ থেকে প্রায় 16,000 অস্ত্র লুট হয়ে গিয়েছে। এই বিগত একটি লম্বা সময় পার হওয়ার পরও এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে রাজপথে থাকার পরও সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। দেখুন, যে অস্ত্রগুলো পুলিশ বাহিনীর কাছ থেকে লুট হয়েছে সেই জায়গায় কিন্তু শুধুমাত্র ছোটোখাটো অস্ত্র নয়, সেনাবাহিনী যেই টাইপের অস্ত্র ব্যবহার করেন সেরকম অস্ত্রও কিন্তু লুট হয়েছে। এই অস্ত্রগুলো কারা লুট করেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম, এনসিপি? না, তারা কেউ সেই অস্ত্রগুলো লুট করেনি। তবে তাহলে সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। দেখুন, ঢাকা শহরে পুরো বাংলাদেশে প্রতিদিন গড়ে অ্যাভারেজ 30 থেকে 35 জন মানুষ কিন্তু হত্যার শিকার হন। এরকম একটি টালমাটাল অবস্থায় বাংলাদেশে যদি তারেক রহমান যান, আমি যেই তথ্য পাই বা অন্য সাংবাদিকরা যে তথ্য পান তার চেয়ে অনেক বেশি তথ্য কিন্তু জনাব তারেক রহমান পান। কারণ আগামী দিনের বাংলাদেশে যদি একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয়, অনেকেই মনে করেন যে তারেক রহমান বা তার দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, এমন একটি সমূহ সম্ভাবনা আছে। তো সেই জায়গায় তার কাছে আমাদের অনেকের চাইতে অনেক বেশি তথ্য থাকা স্বাভাবিক একটি বিষয়। তো সেই জায়গায় দেখুন, তারেক রহমান এই যে তার মায়ের পাশে এখন দাঁড়াতে পারছেন না, তার মায়ের স্পর্শ নিতে পারছেন না, তার মাকে তিনি স্নেহ করতে পারছেন না বা তিনি স্নেহ নিতে পারছেন না। এই জায়গায় তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যটির মধ্য দিয়ে বাংলাদেশে না আসতে পারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই জুলাই আগস্ট বিপ্লবের পরও যে আমাদের নানা ব্যর্থতা, সেই সকল বিষয়গুলো কিন্তু এখনো ফুটে উঠেছে। দেখুন, ভারত 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে, যেটা আমার বিভিন্ন বই থেকে পড়া, শেষে দেখছি যে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যত না দর্শন করেছে বাংলাদেশের মানুষকে, যত না লুটতরাজ করেছে, তার চেয়ে বেশি করেছে ভারতের এই বাহিনী। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত যতটুকু না সাহায্য সহযোগিতা, তার চেয়ে বেশি কিন্তু বাংলাদেশকে ক্ষতি করেছে। এখন তারেক রহমানের মতো একজন নেতা, যিনি এই বর্তমান সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটার নেতৃত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বড় দলের তার মতো একজন নেতা বাংলাদেশে আসতে পারছেন না। অনেকেই হাস্যরস করে বলেন, যেই নেতা বাংলাদেশে আসতে ভয় পায় সেই নেতা বাংলাদেশটি পরিচালনা করবেন কেমনি? দেখুন, নেতা তো আগে বেঁচে থাকতে হবে, নেতাকে তাকে বাঁচিয়ে রাখার যে প্রক্রিয়া সেটা রাখতে হবে। এই মুহূর্তে তো আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই যেতে পারছি না। ঢাকা শহরের মতো প্রতিদিনে অ্যাভারেজ 20 থেকে 22 জন মানুষ হত্যার শিকার হচ্ছেন, এটা তো বাংলাদেশের পত্রপত্রিকায় আসছে। তো সেই জায়গা থেকে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছে না, এবং এই যে তার একক নিয়ন্ত্রণাধীন না যে বাংলাদেশে যাওয়াটা, সেই জায়গায় কার সরকারের পক্ষ থেকে হয়তো ক্লিয়ারেন্স আছে, এটা ডিজিএফ এর পক্ষ থেকে ক্লিয়ারেন্স নেই, সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লিয়ারেন্স নেই, এনএসএফের পক্ষ থেকে ক্লিয়ারেন্স নেই, বাংলাদেশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই জায়গা থেকে ক্লিয়ারেন্স নেই। তাহলে তারেক জিয়া বাংলাদেশে যে সাহস করে দুঃসাহসিক একটি অভিযাত্রায় বাংলাদেশে তিনি গেলেন, যে তিনি হত্যার শিকার হলেন। দেখুন, তারেক রহমান যতটুকু সম্ভব তিনি বিদেশে থেকে দলটা গুছিয়ে রেখেছেন, তিনি চেষ্টা করছেন। তিনি কতটুকু পেরেছেন, কতটুকু পারেননি, সেটা হয়তো তিনি বাংলাদেশে যখন ফিরে আসবেন তখন
তার উপরে যে অন্যায় অবিচার হয়েছে, তার উপর যে মিডিয়া ট্রায়াল নানা সময় হচ্ছে, সেটার হয়তো একটি পুঙ্খানু আমরা সমীকরণ বা আমরা আলোচনা সমালোচনা করতে পারবো। কিন্তু তার কাছে যে তথ্য আছে জনাব তারেক রহমানের কাছে, সেই তথ্য উপাত্তর ভিত্তিতে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন, এই স্ট্যাটাসটি নিয়ে অনেকে বিতর্ক করছেন যে এটা আরও ডিপ্লোম্যাটিক হতে পারতো, আরও সাজানো গুছানো হতে পারতো, বা এই যে তথ্যটা তিনি প্রকাশ করেছেন এটা তিনি নাও প্রকাশ করলে পারতেন। কিন্তু আমরা তাকে সমালোচনা করছি, তাকে আমরা বলছি তিনি কেন এখনো দেশে আসছেন না। দেশে আসার যে কারণ সেটা যদি তার স্ট্যাটাসের মধ্য দিয়ে মোটামুটি আকারে আমাদের সামনে তুলে না ধরতো, তাহলে আমরা এই যে আজকে তারেক রহমানের পক্ষে যেটা কথা বলছি সেটা হয়তো না বলে উল্টাটা বলতাম যে না, তারেক রহমান একজন ভীতু রাজনীতিবিদ। আসলে কি তিনি ভীতু? তার যদি মৃত্যু হয়, তিনি যদি বাংলাদেশে এসে হত্যার শিকার হন, তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ কিন্তু আর অন্যদিকে যাবে। দেখুন, এই যে তারেক রহমান 111 সরকারের সময় তারেক রহমান বা জিয়া পরিবারের বিরুদ্ধে এই যে তারেক রহমানের যে হাড় ভেঙে ফেলেছে, ধরুন জিয়া রহমানের কে একজন খুনি সন্ত্রাসী বানিয়ে ফেলেছেন, বেগম জিয়াকে 5 বছর জেল খাটিয়েছেন, এই সময়টাতে আমরা সাধারণ জনগণ কি করেছি? চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু আছে? তো বাংলাদেশে আজকে তারেক রহমান যাক, যে হত্যার শিকার হোক, তাহলে আমরা কি করব? কিছু করার না, আমরা বলবো তারেক রহমান হত্যার শিকার হয়েছে, যাক, ইন্না লিল্লাহি রাব্বুল আলামিন, তাই না? এতটুক ছাড়া আমাদের আর কি বলার আছে বা কি করার আছে? সেই জায়গা থেকে আমি বলি যে তারেক রহমান যথার্থ সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি না বাংলাদেশের স্বাভাবিক বা প্রক্রিয়া বা তার যেই সন্দেহ আছে এগুলো কাটার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে আসুক, এটা আমারও এখন আর চাওয়া নাই। কারণ একটা দলের প্রধান যখন সেফ ফিল করে না, বা তার বিপক্ষে যখন একটা বিশাল গোষ্ঠী থাকে, তার বিরুদ্ধে যখন নানা ষড়যন্ত্র করেন, দেখুন তারেক রহমানের বিরুদ্ধে নানা সময় সংবাদপত্রে বিভিন্ন লিখতেন, কি লিখতেন? যে মানে দুর্নীতির বরপুত্র তারেক রহমান। আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে 838 ভরি স্বর্ণ পাওয়া গেল, এই যে প্লটের দুর্নীতি করা হচ্ছে, জয়ের শেখ রেহানা, তারপরে তার মেয়ে টিউলিপ, তারপরে পুতুল, এই যে সকলের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কীভাবে লেখা হয় যে দুর্নীতির রানী শেখ হাসিনা, দুর্নীতির বরপুত্র জয়, লেখা হয় না তো? এই যে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে বা বাংলাদেশের যে বুদ্ধিজীবী আছে, তারা সবাই কিন্তু এই জিয়া পরিবারের বিরুদ্ধে এবং বাংলাদেশে একটি গণতন্ত্র ফিরে আসুক সেই জায়গায় বিরুদ্ধে। সেই সকল বিষয় বিবেচনা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, যতটুকু সম্ভব সেই জায়গায় তিনি অবস্থান করে দেশে যখন তিনি নিরাপদ মনে করবেন, ঠিক তখনই তার দেশে ফিরে আসা বলে উচিত। কারণ চারদিক থেকেই কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসাটার বাধা। এখানে ভারতের সাথে হয়তো আন্তর্জাতিক ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ থাকতে পারে বা মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে, এটা অনেকে মনে করেন, এটা আমি বলছি না। তো সেই জায়গা থেকে যদি এরকম অবস্থা বিরাজমান থাকে, তাকে বিদেশে অবস্থান করে যতটুকু সম্ভব তার দলকে বিভিন্ন যে অপকর্মগুলো করছে সেই জায়গা থেকে নিবৃত করে যদি সামনের দিকে তিনি রাজনীতিটা এগিয়ে নিতে পারেন, তিনি জীবিত থেকে, সেটাই বরঞ্চ কাম্য। কারণ এক মাকে দেখতে এসে তিনি হত্যার শিকার হন, সেটা ব্যক্তিগতভাবে আমি চাই না। এই যত বাধা আছে, সে বাধার যেই বিট, সেটা এক সময় না এক সময় ভাঙবে, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট আমরা মনে করেছিলাম, ভারতের যে আধিপত্যবাদ বা ভারতের গোয়েন্দা সংস্থাদের এই ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে রেখে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করা, নানা অপকর্ম করা, সেগুলো বন্ধ হবে। আমরা আপাতত দৃষ্টিতে সেগুলোর কার্যক্রম নিঃশেষ হয়ে গেছে বাংলাদেশে, সেরকম কোনো সুস্পষ্ট ধারণা এখনও করতে পারছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।